সম্ভবত রাত 12টা বাজে। এমন সময় আমার ঘুম ভাঙতে দেখি রানা ভাইয়া আমার বুকে বসে আছে। হঠাৎ দেখে আমি ভয় পেয়ে গেলাম। যখন আমি চিৎকার দিতে শুরু করলাম তখনই রানা ভাইয়া তার দুটো ঠোঁট আমার দুই ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। আমি তো অবাক হয়ে গেলাম। সম্ভবত রাত 12টা বাজে। এমন সময় আমার ঘুম ভাঙতে দেখি রানা ভাইয়া আমার বুকে বসে আছে। হঠাৎ দেখে আমি ভয় পেয়ে গেলাম। যখন আমি চিৎকার দিতে শুরু করলাম তখনই রানা ভাইয়া তার দুটো ঠোঁট আমার দুই ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। আমি তো অবাক হয়ে গেলাম। কি হচ্ছে এইসব? আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি আর ছাড়ানোর চেষ্টা করতেছি। কিভাবে ছাড়াবো? ভাইয়া তো তার পা দিয়ে আমার হাত আটকে রাখছে। আমি যতই পা দিয়ে ছোটার চেষ্টা করতেছি ততই ব্যর্থ হচ্ছি, কারণ ভাইয়ার শক্তি অনেক বেশি। প্রায় 5 মিনিট পর ভাইয়া আমাকে ছাড়ছে। আমি তো হাঁপাতে হাঁপাতে শেষ। কি বলবো সেটা তো পরের কথা। আর একটু থাকলে তো মনে হয় আমি মরেই যেতাম। অনেকক্ষণ হাঁপানোর পর রাগে লাল হয়ে গেলাম। জীবনে কখনো কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর আজ ভাইয়া কিনা আমাকে। ভাবতেই নিজের মাথা নিচু করে আছি। দীর্ঘ 7 বছর পর গ্রাম থেকে শহরে আসছি আমি। আমি জানতাম আমার একটা ভাই আছে, কিন্তু আমার জানা ছিল না সে যে এতটা খারাপ হয়ে গেল। কেউ কিছু মনে করিয়েন না, কথার মাঝে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। আমি রিজা সরকার। কেউ কিছু মনে করিয়েন না, কথার মাঝে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। আমি রিজা সরকার। এবার ইন্টারে ভর্তি হলাম। আর এত সময় যে রান্না ভাইয়া আমার সাথে যা করার করেছে তা তো আপনারা শুনলেন। সে হলো আমার চাচাতো ভাই। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। শহরে থাকতে থাকতে অনেক খারাপ হয়ে গেল। আজকে দুপুরে গ্রাম থেকে শহরে আসলাম। গোসল করে আজকে শাড়ি পরলাম, কালো একটা শাড়ি পরলাম, কারণ আমার কালো কালারের বেশি পছন্দ। আসার পর থেকে রান্না ভাইয়াকে দেখিনি। সে নাকি আড্ডা দিতে গেছে। রাতে আসে আড্ডা দিয়ে। 7 বছর আগের বাস্তবে সরাসরি দেখেছি, কিন্তু ছবিটা অনেক দেখেছি। এখন আমি রেগে লাল হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় রানা ভাইয়া তাহার ঠোঁটগুলো মুছে আমায় বলল, তুমি আমার ছোট চাচার মেয়ে রিজা না? হুম। আচ্ছা, তোমরা গ্রামের মেয়েগুলো এত ষাঁড়ের মতো চিল্লাও কেন? চিল্লাবো না তো কি করব? এত সুন্দর হয়ে গেছো, তারপর কালো শাড়ি, কালো চুড়ি, কালো টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, দেখেই তো আমি ফিদা। আই লাভ ইউ। কত মেয়েকে জীবনে এমন ফার্ম দিয়ে তার সাথে রাত কাটিয়েছেন? কি বলতেছো? আমি জীবনে এই প্রথম তোমার ঠোঁটে কিস করলাম। আমি চাচাকে কালকেই বলবো আপনাকে বিয়ে করিয়ে দিতে। তাছাড়া আপনি... আমি কি? আমি জানতাম না যে শহরের মানুষটা এতটা বেহায়া। কি বলতেছো তুমি? আগে শুনেছিলাম শহরের মানুষ খুবই খারাপ, কিন্তু আমি বিশ্বাস করিনি। তাছাড়া আমি জানতাম শহরে হাজার মানুষ খারাপ হলেও ভালো একজন আছে, আর সে হলো আমার চাচাতো ভাই। কিন্তু দেখি তার কাছেই আমি নিরাপদ নই। ভুল করেছি আপনাদের বাসায় এসে। কালকেই চলে যাব আপনাদের বাসা থেকে। প্লিজ রিজা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে এমন করিনি। আমি সকালে শুনেছি তুমি আসবা, শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ এত বছর পর তোমাকে দেখবো। তাই তাই তোমাকে দেখতে তোমার রুমে আসলাম। এসে তোমাকে জাগানোর জন্য তোমার কাছে গেলাম। গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কারণ তুমি একটা পরীর মতো সুন্দর। তাই তোমার বুকে গিয়ে বসলাম। তুমি যেভাবে চোখ খুলে চিৎকার শুরু করেছো, আমি কি করব বুঝতে না পেরে আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁট আটকে দিলাম। প্লিজ, তুমি যেও না প্লিজ। এখন আপনি আপনার রুমে গেলে মনে হয় ভালো হবে। যাচ্ছি, তার আগে তুমি কান্না থামাও প্লিজ। আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর আপনি কিনা কিস। আর কখনো করবো না, প্লিজ এবার কান্না থামাও। লুচ্ছা বেটা একটা। তারপর রিজা রানাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। রানা যেতে লাগলো আর হাসতেছে, কারণ রিজার কান্না দেখে রানার খুব হাসি পেয়েছে। রিজা কান্না করলে ভালোই লাগে। তারপর রানা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রিজা রুমে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। কি হয়েছিল সেটাও ভাবতেছে। প্রথম দেখাই কিস, আল্লাহ জানে তারপর দেখা হলে কি করব। আসলে রানার কোনো দোষ নেই। রিজা দেখতে আসলে একটা পরীর মতো। রিজার চেহারা টমেটোর মতো গোল, তারপর ডান চোখের নিচে একটা তিল, তারপর থুতনির সেখানেও একটা তিল। ঠোঁটগুলো চিকন চিকন, তাছাড়া হাসলে গালে টোল পড়ে যায়। তাছাড়া গ্রামের মেয়ে বলে কথা, সত্যি যে কেউ প্রথম দেখায় ক্রাশ খাবে। আর রানা তো সেই ছোটবেলা থেকেই খেয়ে আসছে। পরের দিন সকালে সবার আগে ঘুম থেকে ওঠে রিজা, কারণ রিজা আজানের পর আর ঘুমাতে পারে না।
সে উঠে নামাজ পড়ে, সবার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করে টেবিলে রেখে দেয়। তারপর একে একে সবাইকে ডেকে নাস্তার টেবিলে নিয়ে আসে, শুধু রানা বাদে। কি রে লিজামা, এগুলো কে করেছে? বড় আব্বু, আমি নিজে হাতে করেছি তোমাদের জন্য। তোকে করতে কে বলেছে? বাসায় বিলকিস ছিল না? আজ থেকে বিলকিসের ছুটি, যতদিন আমি এই বাসায় আছি, কারণ আমি আপনাদের মেয়ের মতো। আর মেয়ে থাকতে অন্য কাজের লোকের হাতে রান্না হবে কেন? মেয়ের মতো না, আমাদের মেয়ে তুই। আমাদের কোনো মেয়ে সন্তান নেই। আমাদের ছোট ভাইয়ের যখন তুই হলি তখন আমরা সবাই খুশি। আমি তো মনে করেছি আমার আর মেয়ে লাগবে না, তুই আমার মেয়ে। কিন্তু পারিবারিক একটা ঝামেলার কারণে আমরা একে অপরের থেকে দূরে চলে আসছি। বড় আব্বু, তুমি পেছনের কথা বলা বন্ধ করবা? বাহ, জীবনে প্রথম এত মজার নাস্তা করছি। মা, অনেক ভালো হয়েছে গো। সত্যি অনেক ভালো হয়েছে, আমার মেয়ে বলে কথা। আচ্ছা বড় আম্মু, রানা ভাইয়া নাস্তা করবে না? সে নবাব তো 12টার আগে ঘুম থেকে উঠে না, রুম থেকে বের হবে আবার রাত 12টায় আসবে। আমার কোনো কথার দাম দেয় না। তোর ছোট কাকির আল্লাতে সে এরকম হলো। সে এখনো বাচ্চা নাকি যে ঘরে থাকবে? বয়স হয়েছে, একটু তো আড্ডা দিবেই বন্ধু বান্ধবদের সাথে। আমি গিয়ে দেখি ওঠে কিনা। শুধু শুধু যা মা, এত তাড়াতাড়ি উঠবে না, তবে এক জগ পানি নিয়ে গেলে হয়তো উঠতে পারে। তারপর রিজা এক মগ পানি নিয়ে গেল, গিয়েই পানি মেরে দিল রানার মুখে। রানা চোখ মেলে দেখে রিজা হাসতেছে। রানা প্রথম অনেক রেগে গেল, কিন্তু রিজার হাসি থেকে সব রাগ তার হারিয়ে গেল। একটানে রিজাকে তার বুকে টেনে নেয়। সমস্যা কি আপনার? মন চাইলে স্পর্শ করেন কেন? পানি মারছো কেন? সবাই নাস্তা করতে ডাকতেছে তাই। এত তাড়াতাড়ি কেন? 9টা বাজে, তাড়াতাড়ি হলো। 12টার আগে আমি উঠি না গো। এখন থেকে আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন 9টার পর কেউ ঘুমাতে পারবে না। কারোর সমস্যা হলে বাসায় আসা লাগবে না, ফুটপাতে ঘুমাবে। তুমি বললেই হবে নাকি? তারপর রিজা রানার থেকে ছুটে দাঁড়িয়ে আর একটু পানি মেরে দৌড় দেয়। পিছন পিছন রানাও দৌড়াতে লাগলো। নিচে গিয়ে রাগে বলতেছে, আব্বু, এটা কেমন কথা? মাত্র 9টা বাজে, তাতেই বিরক্ত শুরু হয়ে গেল। আমি তো 12টা পর্যন্ত না ঘুমালে শরীর খারাপ করবে। আমি এই বাড়িতে যতদিন আছি ততদিন রাত 10টায় বাসার গেট বন্ধ হয়ে যাবে। 10টার 1 মিনিট পরও কেউ আসলে ভেতরে ঢুকতে পারবে না। আর সকাল 9টার পর যে ঘুমিয়ে থাকবে তাকে পানি মারা হবে। ঠিক না বড় আব্বু? এটা কেমন কথা বাবা? এটা কি জেলখানা নাকি? আজ থেকে এই বাড়ি লিজা মামনির কথা মতনই চলবে। এটা কেমন কথা? আমি তোমার ছেলে, আমার কথার কোনো দাম নেই? লিজা মামনি আমার মেয়ে। চান্দু, রাতের কথা ভুলে গেছে মনে হয়। আজকে আমার সাথে লাগতে আসছে না, তোমাকে আমি দেখে নেব। তারপর রানা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে রিজা নাস্তা রেখে তার রুমে গেল। রানাও তার পিছন পিছন গেল। রিজা ওয়াশরুমে ঢুকে গেল। রানা বাহির থেকে লক করে দিল ওয়াশরুমের দরজা। রিজা ওয়াশরুম শেষ করে যত দরজায় নক করতেছে, কিন্তু রানা খুলতেছে না, সে নাচতেছে। এমন সময় বড় আব্বু আসে রিজার রুমে। রানা তার বাবাকে দেখে খাটের পিছনে পালিয়ে গেল। সে এসে দেখে ওয়াশরুমের ভিতর থেকে রিজা চিৎকার করতেছে। তাড়াতাড়ি দরজা খুলে দিল বড় আব্বু। কি রে, তোকে এটার ভিতরে কে আটকিয়েছে? আমি তো জানি না বড় আব্বু। এমন সময় রানার ফোনে তার বন্ধু রাজু কল দেয়। রানা ফোন পকেট থেকে বের করার আগেই সবাই বুঝে গেছে যে এখানে রানা আসছে। তাই রানার আব্বু খাটের পিছনে তাকিয়ে দেখে কি রে, তুই এখানে কি করিস? আর বের হয়ে আয়। রানা বের হয়ে আসার পর, তুই এই রুমে কেন আসছিস? রিজা আমায় পানি মারছে, তার প্রতিশোধ নিতে আসছি। এটা কেমন প্রতিশোধ? ওয়াশরুমে আটকিয়ে রাখা, আর একটু লেট হলে তো দম বন্ধ হয়ে মারা যেত। তখন রিজা বলল, বড় আব্বু, আমি আজকে চলে যাব বিকালে। গতকালকে তো আসছো, আর আজকে চলে যাবে কেন? এদিকে রানা তার আব্বুর পেছনে গিয়ে কান ধরে উঠবস করতেছে আর সরি বলতেছে, ইশারায় বুঝাইতেছে রিজা যেন না যায়। নতুন একটা কলেজে অ্যাডমিশন নিতে হবে, নতুন বছর তো তাই। তোকে আর গ্রামে যেতে হবে না, তুই এখানে অ্যাডমিশন নিবি আর আমাদের বাসা থেকে পড়াশোনা করবি। কিন্তু বড় আব্বু। কোনো কিন্তু নেই, তোর বাসায় আমি বলে দিব।
আপনি যেটা ভালো বোঝেন। এ রানা, তোদের কলেজে আজকে ওকে নিয়ে যা। আর তুই তো অনেক পুরাতন, তোর তো অনেক পরিচিত আছে, তুই ওকে নিয়ে যাবি আর আজকে এডমিশন করে দিবি, কেমন? আচ্ছা আব্বু। এই, তুমি রেডি হয়ে নাও। তখন আব্বু চলে গেল। পিছন থেকে রানা এসে রিজার গালে আলতো করে কিস করে বলে, ধন্যবাদ ক্রাশ কাজিন, আব্বুর কথায় রাজি হওয়ার জন্য। কি সমস্যা লুচ্চা একটা? কিছুক্ষণ পর রিজা তার রুমে বসে সাজগোজ করতেছে, এমন সময় রানা আসে। দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে আনমনে রিজার দিকে। ফ্যানের বাতাসে তার খোলা চুলগুলো উঠতেছে। উফস। আল্লাহ মনে হয় তোমাকে আমার জন্যই বানিয়েছে। এত সুন্দর কেন গো তুমি? যত দেখি ততই ক্রাশ খাই। নতুন করে আবার আজকে ক্রাশ খেলাম। জানি না তোমাকে কেন এত ভালো লাগে আমার। এইগুলো রানা দরজায় তাকিয়ে তাকিয়ে ভাবতেছে। এমন সময় রানার মোবাইলে কল আসে। হঠাৎ রিজা চমকে ওঠে, পেছনে তাকিয়ে দেখে রানা। কি ব্যাপার লুচ্চা ভাইয়া, লুকিয়ে লুকিয়ে কি করেন? শালা এই মোবাইলটা আমাকে মনে হয় অতি তাড়াতাড়ি কোন একটা বিপদে ফাঁসিয়ে দেবে। কি ব্যাপার, চুপ হয়ে আছেন যে? আরে না, মাত্র আসলাম। তুমি রেডি? জি। তাহলে চলো। তারপর তারা নিচে চলে গেল রানার বাইকের কাছে। রানা বাইকে উঠে বসে। ওঠো তাড়াতাড়ি। আমি বাইকে ভয় পাই, রিস্কা দিয়ে যাব। আরে ভয়ের কিছু নেই, ওঠো, আস্তে আস্তে চালাবো। তারপর রিজা ওঠে আর তারা কলেজে ঢুকে গেল। এমন সময় রানার বন্ধু চলে আসে তার কাছে। কিরে, এটা কে? কিরে মাম্মা, বিয়ে করলি নাকি? আমাদের একটু জানাশোনি। আরে ভাই, একজন করে প্রশ্ন কর। ও আমার কাজিন আর সম্পর্কে আমার ক্রাশ। আজ থেকে ও এই কলেজেই পড়বে। তোরা সবাই ওর নজর রাখবি, কেউ যেন কোনো রকম বিরক্ত না করে। আচ্ছা। আচ্ছা, আমি ওকে একটু স্যারের কাছে নিয়ে যাই, তোরা থাক। তারপর রানা রিজাকে নিয়ে চলে গেল স্যারের রুমে। তারপর অ্যাডমিশনের কাজ সমাপ্ত করে নিচে চলে গেল আর রিজাকে বলল, কলেজে তোমার কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না। তারপর খারাপ মেয়েদের সাথে আড্ডা দেবে না। সব সময় পড়বা, খুব কম সময় আড্ডা দেবা, আর সময় পেলে পড়বা। আর ছুটি হলে আমার কাছে চলে আসবা। আর কেউ কিছু বললে বলবা আমার নাম। আজকে এই পর্যন্তই তোমার রুলস। আমি ওনার বিয়ে করাবো। চলো আজকে চলে যাই। তারপর তারা বাসায় চলে গেল। আচ্ছা তুমি ভেতরে চলে যাও, আপনি? আমি একটু বন্ধুদের কাছে যাব। কেন, তোমার কিছু লাগবে? যেখানেই যান না কেন 10টায় গেট বন্ধ হয়ে যাবে, এটা মনে রাখিয়েন। আজকে তো বের হয়েছি দেরিতে, আর 1 ঘন্টা দাও প্লিজ। সরি। তো এটা বলে রিজা উপরে উঠে গেল। এটা আমার বোন নাকি আমার শত্রু? আমাকেও চেনে না। আমিও আজকে রাত করে বাসায় ফিরবো। তারপর রানা আড্ডা দিতে চলে গেল। এদিকে রাত 10টায় রিজা গেট বন্ধ করে ব্যালকনিতে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। 11টার সময় রানা এসে দেখে সত্যি গেট বন্ধ। তারপর তারা আব্বুর কাছে কল দেয়। আব্বু, গেটটা একটু খুলে দাও। গেট তো তালা লাগানো, আর তারা তো লিজার কাছে। তারপর রানা কল কেটে দিয়ে রাস্তায় টল দিচ্ছে আর রিজা তাকিয়ে হাসতেছে। হঠাৎ রানার নজর গেল ব্যালকনিতে। ওই গেটটা খোলো প্লিজ, আর কখনো দেরি করবো না। এই দেখো, কান ধরলাম। আমি বলেছিলাম না 10টার পর গেট বন্ধ থাকবে। আজকে বাইরে কোথাও থাকেন যান। বাসা ব্যতীত আর আমার কোথাও ঘুম আসে না। আর কখনো লেট করবেন? জীবনেও লেট করবো না, প্রমিস। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। এইদিকে রানা রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে রিজার কর্মকাণ্ড দেখে। এমন সময় পিছন থেকে একটা প্রাইভেট কার এসে রানাকে মেরে দেয়। রানা চিৎকার করে মাটিতে শুয়ে পড়ে। চিৎকারের আওয়াজ শুনে রিজা ভয় পেয়ে গেল। গেট খুলতে দেখে রানা রাস্তায় শুয়ে আছে আর মানুষ ভিড় করে আছে। তখন রিজা চিৎকার দিল। উপর থেকে বড় আব্বু আম্মু চলে এলো। তাড়াতাড়ি রানাকে হাসপাতালে নিয়ে গেল। তারপর ডাক্তার তাকে আইসিইউতে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারপর তারা রুমে গেল। রানা বিছানায় শুয়ে আছে আর এদিকে রিজা মাথা নিচু করে তাকিয়ে আছে আর বলে, চিন্তার কোনো কারণ নেই, হাঁটু ফেটে গেছে একটু, আর পাটা মনে হয় মুচকে গেছে, তাই কয়েকদিন হাঁটা চলা বন্ধ রাখতে হবে। আমরা কি এখন তার কাছে যেতে পারি? যেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর তারা রুমে গেল। রানা বিছানায় শুয়ে আছে আর এদিকে রিজা মাথা নিচু করে তাকিয়ে আছে আর বলে, সরি ভাইয়া। কেন সরি বলতেছো?
আমার জন্য এত কিছু হয়েছে। আমি সত্যি দুঃখিত ভাইয়া। একদম ঠিক হয়েছে। তোকে সকালে লিজা বলেছিল না তাড়াতাড়ি বাসা চলে আসতে? তুই কখনো ভালো হবি না। লিজার কাছ থেকে কিছু শিখ। আমি ওর কাছ থেকে শিখবো কেন? ও একটা মেয়ে। ওর কাজ হলো ঘরে থাকা, আমার কাজ হলো বাইরে থাকা। এত বেশি বুঝিস বলে আজকে এক পা ভাঙছে। একদিন বাসায় থাকো, বুঝবা। তারপর তার আব্বু আম্মু চলে গেল। এখন কি অবস্থা ভাইয়া? এত ভয় করো কেন? তুমি তো ইচ্ছে করে করনি। আমি আর কখনো আপনার সাথে লাগতে আসবো না। কেন? আমি কি নিষেধ করেছি তোমাকে? তা না, কিন্তু কোনো কিন্তু নেই। আমার চোখে যেন কি একটা পড়েছে, একটু দেখবা প্লিজ। তারপর রিজা রানার চোখের দিকে ফু দিতেছে। এমন সময় রানা আবারও রিজার গালে আলতো করে কিস করে দিল। কি সমস্যা? এসে কিস দেন কেন? এটা আমার সকাল বিকালের ভিটামিন খাবার। দৈনিক না খেলে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। এত খেতে মন চাইলে বিয়ে করে নেন। তাহলে আমার সাথে চলো। কোথায়? কাজী অফিসে। কেন? বারে, তুমি বললা না বিয়ে করতে, তাহলে চলো, তোমাকে বিয়ে করবা। পা তো একটা ডক্টর বলেছে ভাঙছে, আর একটা কি আমি ভাঙবো? কেন? আমাকে কি করতে তোমার কোনো প্রবলেম আছে নাকি? আচ্ছা, এসব বাদ দেন। বাসায় যাবেন কবে? আমাকে জিজ্ঞেস না করে ডাক্তারকে জিজ্ঞেস করো। তারপর রিজা বড় আব্বুকে গিয়ে বলে রানাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপর বড় আব্বু ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমরা কি রানাকে বাসায় নিয়ে যেতে পারি? আপনারা তো নিয়ে যাবেন। আর 7-8 দিন একটু কষ্ট করতে হবে, হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে। আচ্ছা। তারপর রানাকে বাসায় নিয়ে গেল। আর ডাক্তার যা বলছে সব রিজা ও রানার আম্মুকে বলে দিয়েছে। তখন রিজা বাসায় এসে বলে, বড় আব্বু, কোনো কাজের লোক রাখা লাগবে না। আমি আছি না, আমি ভাইয়াকে দেখব আর সেবা করব। তোর কষ্ট হবে তো রে মা। সমস্যা নেই। তারপর রিজা রানাকে হুইল চেয়ারে করে রানার রুমে নিয়ে গেল। তারপর নিজে অনেক কষ্ট করে রানাকে বিছানায় শুয়ে দিল আর বলল, আপনি শুয়ে বিশ্রাম নেন, আমি কিছু খাবার তৈরি করে নিয়ে আসছি। খেয়ে ওষুধ খেতে হবে। আচ্ছা, যাও। তারপর রিজা চলে গেল কিছু বানানোর জন্য রান্নাঘরে। এদিকে রানা তো হেব্বি খুশি যে এই 7-8 দিন হয়তো আমাকে আমার ক্রাশি সেবা করবে। কিছুক্ষণ পর রিজা কিছু একটা বানিয়ে নিয়ে আসে, এসে বলে, এই নাও, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। কেন? কি খেতে ইচ্ছা করে? তোমার ওই মিষ্টি ঠোঁট। আচ্ছা, তোমার এই ঠোঁটগুলো এত মিষ্টি কেন? ঢং না করে এগুলো খেতে বলেছি। আমার অনেক কাজ বাকি আছে এখনো। তুমি কি এই বাড়ির কাজের মেয়ে নাকি যে সব কাজ করতে হবে? তাছাড়া এত বেশি কাজ করার শখ কেন? আমি এই বাড়ির মেয়ে, আর মেয়েদের কাজ করতেই হবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাকে ভাবতে না হলে তো ভালোই। এখন আমি এগুলো খাবো না। তারপর রিজা মুখ চেপে ধরে জোর করে খাওয়ায় দেয়। রানা যে মনে মনে কত খুশি রিজার এই রাগগুলো দেখে। সত্যি বলতে কি জানো রিজা, তোমাকে রাখলে খুব ভালো লাগে। এই জন্যই তোমাকে আমি ইচ্ছে করে রাখাই। আর না রাগালে তোমার ভালোবাসা দেখতে পেতাম কিভাবে? তারপর রিজা খাবার খাওয়ানো শেষ করে রানাকে ঔষধ খাওয়ায় শুয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আবার রিজা ডাক দিল, রিজা, ও রিজা। কি হলো? চিৎকার করেন কেন? আমার একটু বাইরে যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে যাবে তুমি? বাইরে কোথায়? ছাদে নিয়ে যাও না প্লিজ। তারপর রিজা ছাদে নিয়ে গেল। তখন রিজা বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। মজা করিনি, আমি সত্যি জিজ্ঞাসা করেছি। আগে কাউকে ভালোবাসেছেন কি না? ফেসবুকে একটা রিলেশন করেছি। মায়ের নাম কি আর বাসা কোথায়? 2 বছর আগে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে একটা মায়াকে আমাকে সবসময় মেসেজ দিত, আমার খোঁজ খবর নিত। সে শুধু অনলাইনে এসে আমার সাথে কথা বলতো। তারপর এভাবে চলতে থাকে। এরপর একদিন সে আমাকে প্রপোজ করে ফেলে। আমিও অ্যাকসেপ্ট করিনি, কারণ আমিও তাকে ভালোবাসতাম। তার নাম ছিল মিম, বাসা ছিল সিলেট। আমাদের রিলেশন ভালোই চলতেছিল। প্রায় 1 বছর চলার পর মিমের মাঝে কেমন যেন পরিবর্তন শুরু হতে লাগলো। তারপর আমাকে সময় দিত না ঠিক মতো।
আমাকে ইগনোর করতো। তাছাড়া মোবাইল রাতে ওয়েটিং পেতাম, জিজ্ঞেস করলে বলতো আমি নাকি তাকে সন্দেহ করি, আর সন্দেহের মাঝে ভালোবাসা টেকে না, তাই সে ব্রেকআপ করে দিয়েছে। প্রথম কয়েকদিন কষ্ট পেয়েছি, তারপর আস্তে আস্তে ভুলে গেছি। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি না শুধু, আমার পেটে ওর বাচ্চাও আছে। কি? অবাক হয়েছে নাকি? সত্যি করে বলো তো, সত্যি কিনা এটা? আরে পাগল নাকি, আমি জীবনে কোনো ছেলের সাথে রিলেশন পর্যন্ত করিনি, আর বাচ্চা। আমি তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, আজকের মতো নিশিন, যাওয়া যাক এখন। আচ্ছা চলো। তারপর তারা নিচে চলে গেল। পরের দিন সকালে রিজা সবাইকে নাস্তা বানিয়ে দিয়ে কলেজে চলে গেল। কলেজে একদম নতুন, তেমন কাউকেই চিনে না। রানার বন্ধুগুলো আসলো রিজার কাছে। আপু, রানা কই? ও তো অসুস্থ, সপ্তাহখানিক পরে আসবে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা। ভাইয়া, আমি তো কিছু চিনি না, দয়া করে আমাকে কি আমার ক্লাসরুমটা দেখিয়ে দেবেন? অবশ্যই, চলো। তারপর রাজু এবং তার বন্ধুরা রিজাকে নিয়ে রিজার ক্লাসরুমের দিকে যাচ্ছে। এমন সময় কলেজের লিডার সাগর মির্জা রিজাকে দেখে তার কাছে এসে ইচ্ছে করে তাকে একটা ধাক্কা দেয়। এই, সমস্যা কি আপনার? গায়ে এসে পড়েন কেন? আমি ইচ্ছে করে পড়িনি, এত সুন্দরী একটা মেয়ে দেখে আমার শরীরের মধ্যে এনার্জি বেড়ে গেছে, তাই আর কি একটু। সাগর ভাই, এটা কিন্তু রানার কাজিন। রানা জানতে পারলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। রানার কাজিন তো কি হয়েছে, সে আমার কি করবে? দেখিসনি গত পরশু রাতে গাড়ি দিয়ে মেরে দিয়েছি। আপনি ভাইয়াকে মেরেছেন? এবার কি মাইক দিয়ে বলতে হবে সুন্দরী? তুমি চাইলে বলতে পারি। এবার কি মাইক দিয়ে বলতে হবে সুন্দরী? তুমি চাইলে বলতে পারি। থাপড়ায় সবগুলো দাঁত ফেলাই দিব, সাইকো একটা। কি? আমি সাইকো? তোকে সাইকো বলেও সাইকের অপমান হবে। এটা বলার সাথে সাথে সাগর মির্জা রিজার গালে কষে একটা চড় মারে, সাথে সাথে রিজাও একটা মারে সাগরের গালে। তারপর সাগর রিজাকে তুলে নিয়ে গেল জোর করে তাদের আড্ডাখানায়। রাজু তারপর তাদের সাথে লোকদেরকে পিটিয়ে নিয়ে গেল। রিজার জোর করে ওড়না খুলে তাকে ধর্ষণ করবে বলে সবাই সেখানে হাতে তালি দিতেছে, আর বেচারি রিজা অসহায়ের মতো আছে। হঠাৎ রিজার হাতে একটা মদের বোতল লাগে, সেটা দিয়ে সাগরের মাথায় বাড়ি মেরে সেখান থেকে পালিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো কান্না করে। তারপর ওয়াশরুম থেকে বের হয়। স্বাভাবিক হয়ে রানার রুমে গেল। রানাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাই চুপচাপ হয়ে রানাকে খাবার দিয়ে চলে আসবে তখনই বলল, আজকে কলেজ কেমন কাটলো? রিজা রানার দিকে ফিরে হাসি মুখে যখনই বলতে যাবে ভালো, তখনই কলেজের কথা মনে পড়তে চোখে পানি চলে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কান্না করে দেয়। তারপর রানাকে কিছু না বলে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। এদিকে রানা এই অবস্থা দেখে যত পিছন থেকে ডাকে, রিজা কিছু না বলে রুমে গিয়ে কান্না করে ইচ্ছা মতো। রানা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তারপর রানা অনেক কষ্টে হুইল চেয়ার নিয়ে রিজার রুমে গেল, গিয়ে জিজ্ঞেস করে, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। তারপর রিজা চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বলল, ভালোই কাটছে। মিথ্যা বলছো কেন? কি হয়েছে সেটা বলো। আচ্ছা, আপনি কি ওষুধ খান আগে? সময় শেষ হয়ে যাচ্ছে তো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি না? বলছি না ভালো কাটছে। আমার রাগ সম্পর্কে তুমি কিছু জানো না, সত্যি করে বলো কি হয়েছে। তারপর রানা রাজুর কাছে কল দেয়। 5 বার কল দেওয়ার পর 6 নাম্বার বারে কল ধরলো। ওই বেটা, কল করতে এত সময় লাগে কেন? বাবা, আমি রাজু আম্মু। সরি আন্টি, রাজু কোথায়? রাজু তো হাসপাতালে আছে। কেন, কি হয়েছে রাজুর? আজকে কলেজে সাগর নাকি মারছে ওদেরকে। কেন? বাবা, আমি তো জানি না। তারপর রানা আবার রিজার রুমে গেল। আমি এখন হাসপাতালে যাব। কেন? এই অটাইমে কি জন্য? আমার দরকার আছে। রাজুকে সাগর মারছে কেন জানি। এখন আপনি গিয়ে কি করবেন? সাগরকে গিয়ে মারবেন? প্রয়োজনে তাই করব। নিজে হাঁটতে পারে না, আবার অন্যকে মারবে। বেশি কথা বলিও না, আমি হাঁটতে পারি, কিন্তু অল্প অল্প ব্যথা অনুভব হচ্ছে। হাসপাতালে যা লাগবে না, রাজু ভাইয়ারা আমার জন্য মার খাইছে।
তোমার জন্য মার খেয়েছে মানে? তারপর রিজা কান্না করতে করতে সব কিছু বলে দিল। রানার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে। এটা শুনে মাথায় আগুনের মতো গরম হয়ে গেল। রিজা অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলতেছে। রিজার কথা শেষ হওয়ার আগে রানা হুইলচেয়ার নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর বাড়ির সামনে হোন্ডা রাখা ছিল। অনেক কষ্টে হোন্ডায় উঠল। এদিকে রিজা পিছনে ফিরে দেখে রানা নেই। সে সারা বাড়ি খোঁজে, যখন না পেল তখন বাইরে গেল, গিয়ে দেখে রানা বাইক নিয়ে চলে গেল। রিজাও পিছন পিছন একটা রিক্সা নিয়ে চলে গেল। রিজা বুঝতে পারছে যে রানা সাগরের আড্ডাখানায় যাবে, তাই সেও পিছন পিছন যেতে লাগলো। এদিকে রানা গিয়ে বাইক নিয়ে সবাইকে মেরে দেয় আর সাগরকে রাস্তায় ফেলে। এক হাতে বাইক চালাচ্ছে আর অন্য হাতে সাগরকে রাস্তায় টানতেছে। সাগরের পিঠের চামড়া উঠে রক্ত বেরোচ্ছে, তবুও রানা ছাড়তেছে না। সাগরকে যেই দিকে নিয়ে যেতেছে সেই দিকে রক্ত লাল হয়ে থাকে। রাস্তার মানুষ সবাই তাকিয়ে আছে, কেউ কিছু বলতে পারতেছে না ভয়ে, কারণ রানার চোখ লাল হয়ে আছে রাগে। তারপর রিজার সামনে পড়ে রিজা রিক্সা থেকে নেমে বাইকের সামনে এসে দাঁড়ায়। সাথে সাথে রানা বাইক থামিয়ে ফেলে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি করতেছেন এইসব? ও তো মরে যাবে। মরুক, তাতে আমার কি? ওর সাহস কি করে হয় তোমার সাথে খারাপ ব্যবহার করার আর তোমার গায়ে হাত তোলার? বাসায় চলেন, এখানে আর কিছু করা লাগবে না, আর একটু পর পুলিশ চলে আসবে। তারপর রানা আর রিজা বাসায় চলে গেল। রানাকে হুইল চেয়ারে করে ভিতরে নিয়ে গেল আর রিজা বক বক করতেছে। পা একটা এখনো ঠিক হয়নি, তাতেও মারামারি শুরু করে দিয়েছে। কেন যে শহরে আসলাম আর আমার জন্য এত কিছু হচ্ছে, বুঝতেছি না কি করব আমি। তোমার কিছু করা লাগবে না, যা করার সামনে থেকে আমিই করব। এমন সময় বাসার কলিং বেল কে যেন নক করতেছে। তারপর আব্বু গিয়ে খুলে। এটা কি রানা সাহেবের বাসা? কিন্তু কেন? উনি সাগর মির্জাকে রাস্তায় মেরেছে, প্রচণ্ড রক্ত গিয়েছে। মনে হচ্ছে না শারক মির্জা বাঁচবে। তার পরিবার রানা সাহেবের নামে কেস করেছে। এখন রানা সাহেব আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কিন্তু আমার ছেলে তো... বেশি কথা না বলে আসামিকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। তারপর রানা পুলিশের সাথে থানায় গেল। এদিকে রানার বাবা তার একজন বন্ধু উকিল এর সাথে কথা বলে। তখন উকিল বলল, কালকের ভিতরে আমি ছাড়ানোর ব্যবস্থা করব। পরের দিন সকালে রিজা কলেজে গেল। কলেজে ঢোকার আগে সবাই রিজার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই সেই মাইয়া। ছোট বড় সবাই বলতেছে। তারপর রিজা সামনের দিকে আগাতে থাকে মাথা নিচু করে। হঠাৎ দেওয়ালে রিজার নজর পড়ে। দেওয়ালে যেটা দেখলো রিজা, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না রিজা। কলেজের প্রতিটা দেওয়ালে এবং পিলারে রানা আর রিজার উলঙ্গ ছবি লাগানো একসাথে। হয়তো কোনো খারাপ ছবির সাথে তাদের ফেস লাগিয়ে দিয়েছে। রিজা একটা দেখে কান্না করতে করতে বাসায় চলে গেল। এক দৌড়ে নিজের রুমে চলে গেল। কাউকে কিছু না বলে নিজের ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় টেবিলে একটা কাগজ লিখে গেল, প্রিয় আব্বু আম্মু ভাইয়া, আমাকে তোমরা ক্ষমা করবে তোমাদেরকে না বলে যাওয়ার জন্য, কিন্তু আমি কি করব? আমার জন্য শহরে থাকা সম্ভব না। অনেক খুশি হয়েছি যখন আমাকে এখানে কলেজে অ্যাডমিশন নিতে বলেছিল বড় আব্বু, আর সাথে ভাইয়া দুষ্টু মিষ্টি ঝগড়াগুলোকেও মিস করব। আব্বু আম্মু তোমাদেরকেও খুব মিস করব। আজকে কলেজে গিয়ে যা দেখলাম, এটার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। তাছাড়া আমার জন্য একটার পর একটা বিপদে পড়ছে রানা ভাইয়া। ইতি তোমাদের আদরের রিজা। তারপর এটা বড় আব্বু আর আম্মু দেখতেছে। এমন সময় রানাও আসে থানা থেকে। এসে এক দৌড়ে রিজার রুমে যায়। গিয়ে দেখে রিজার রুম একদম খালি, ওর কিচ্ছু নেই রুমে। তারপর নিচে এসে বলল বাবা মাকে, আব্বু, রিজা কোথায়? তারপর আব্বু কাগজটা রানার হাতে দিয়ে বলল, এটা দেখ, মেয়েটা সহজ সোজা একটা মাইয়া। ওর নাকি স্বপ্ন ও শহরে পড়াশোনা করবে, তাই ওর বাসার থেকে আমাদের এখানে পাঠিয়েছে ব্র্যান্ডের নাম করে। তারপর তুই আছিস বলে মায়েরারে তোর কলেজে আমি ভর্তি করলাম। এক সপ্তাহ না যেতে মেয়েটাকে তার ইচ্ছার বাইরে কলেজ ছাড়তে হলো। ছি ছি, এখন যদি তার বাসায় গিয়ে সব বলে দেয় তাহলে তার মা বাবা কী মনে করবে? আর কলেজে ওকে নিয়ে এত সমস্যা কেন? তারপর রানা কাগজটা হাতে নিয়ে কলেজে চলে গেল। গিয়ে দেখে প্রতিটা দেওয়ালে রিজা আর রানার খারাপ ছবি লাগানো। রানা সবগুলো ছিঁড়ে ফেলে। তারপর কলেজের পোলাপাইনকে জিজ্ঞেস করে কে এইগুলো লাগিয়েছে। তারপর ভয়ে কেউ কিছু বলতেছে না।
হঠাৎ নজর গেল যে সাগরের সাথে পোলাপাইন একটু দূরে বসে হাসতেছে। তখন সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, এইগুলো কে করেছে? আমরা কি জানি? সত্যি করে বল, না হলে তোদের একটারও জীবন থাকবে না। এই তোরা কি দেখতেছস? আমাদের নাকি জীবন থাকবে না? ওকে মেরে একটু বুঝিয়ে দে তো, আমাদের সাথে লাগতে আসলে এর পরিণাম কি হবে? তারপর তারা রানার সাথে ঝগড়া শুরু হয়। রানা হালকা মায়ের দিয়ে থানায় নিয়ে গেল। থানায় তাদের নামে কেস করে। তারপর সরাসরি বাসায় চলে আসলো রানা। বাবা, আমি কালকে গ্রামে যাব। আজকে নয়, পরশু আমরা সবাই যাব। হঠাৎ তোমরা কেন? আমাদের মেয়ের বিয়ে আমরা না গেলে কে যাবে? আমি তোমাদের কথা কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবা? এইমাত্র লিজার আব্বু কল দিয়েছিল, বলছিল লিজাকে বাসায় পাঠিয়ে দিতে। তার জন্য নাকি তার বাবার ছেলে দেখছে। ছেলে নাকি মালয়েশিয়া থাকে, পরশু বিয়ে। তারপর 1 মাস পরে লিজাকে নিয়ে মালয়েশিয়া চলে যাবে, তাই আমাদেরকে যেতে বলেছে। কথা শুনে রানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। তার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে, এটা তো রানা সহজে মানবে না। কি বলো এসব? রিজা কি বিয়েতে রাজি নাকি? তার রাজি দিয়ে কি হবে? তার বাবা পছন্দ করেছে, তাতে লিজা রাজি হবে। তারপরেও রিজার পছন্দ অপছন্দ বলে কথা আছে না একটা? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা আছি তো। আব্বু, আমি আজকে গ্রামে যাব, তোমরা তোমাদের সময় মতো চলে আসিও। এত আগে গিয়ে কি করবি? আমার চাচার বাড়ি আমি যাব, যখন ইচ্ছে তখন। তারপর রানা নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম ভোলা। শহর থেকে ভোলা যেতে লঞ্চে প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগে। রানার লঞ্চে যেতে দেরি হবে, তাই সে পদ্মা সেতু দিয়ে মাত্র 5 ঘন্টায় গিয়ে বাসায় পৌঁছলো। রানাকে দেখে সবাই খুশি, কারণ প্রায় 7 বছর পর রানার চাচার বাড়ির লোক রানাকে দেখলো। রানা দেখতে অনেক সুন্দর, একদম সিনেমার নায়কদের মতো। তারা সবাই রিজাকে খুঁজতে লাগলো, মনে করেছে রিজা আর রানা একসাথে আসছে। যখনই রানাকে জিজ্ঞেস করবে রিজার কথা, তখনই পিছনে তাকিয়ে দেখে রিজা। আর রিজা রানাকে দেখে অবাক। রিজা নিজেকে বিশ্বাস করতে পারছে না যে রানা তার সামনে দাঁড়িয়ে আছে। রিজা 1 পা 2 পা করে সামনে আগাচ্ছে, তাও রানার দিকে তাকিয়ে। এমন সময় রিজার এক বান্ধবী রিয়া রিজার কাছে গিয়ে চিমটি মেরে বলে, কিরে, সারা পথ দেখে মন ভরেনি বুঝি? সবাই তোর দিকে তাকিয়ে আছে, আর তুমি তোর হিরোরের দিকে তাকিয়ে আছিস। ও আসলো কিভাবে? ও তো ছিল থানা। ও তো মাত্র আসলো, আর ও তোর সাথে আসেনি? না তো। তাহলে? এমন সময় রানা রিজার কাছে গিয়ে বলল, মাত্র 3 দিন পর বাসায় আসছো, তাতেই এত অবাক? আসো, ভেতরে চলো আগে। সবকিছু যেন রিজার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছে না রিজা। তারপর ভিতরে গেল সবাই। ফ্রেশ হয়ে নাস্তা করে রিজা তার রুমে গিয়ে ভাবতেছে এটা কিভাবে সম্ভব। আর এদিকে রানাও নাস্তা শেষ করে রিজার রুমে চলে আসলো, এসে দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আগে তুমিই বলো। আপনি এখানে আসলেন কিভাবে, আর কেন আসলেন? থানা থেকে কখন ফিরেছেন? আমি গাড়ি দিয়ে পদ্মা সেতু দিয়ে চলে আসছি, আর তুমি আসার 1 ঘন্টা পরেই আমি বাসে আসছি থানা থেকে। এসে তোমার লেখা চিঠি পড়ে কলেজে গেলাম, গিয়ে সব কিছু ছিঁড়ে ফেলেছি। তারপর ওদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। ইমার্জেন্সি তোমার কাছে চলে আসলাম। এত হঠাৎ কিসের ইমার্জেন্সি? কেন রিজা, আমি সাজিয়ে কিছু বলতে পারি না? আমি সেই ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না, আর আমি তোমাকে বিয়ে করব। সেটা তো আপনি আপনাদের বাসায় আমায় বলেছেন, আর এটা বলার জন্য আপনি এত তাড়াতাড়ি কেন আসলেন? কারণ আগামী পরশু তোমার বিয়ে। বিয়ের 1 মাস পরে তুমি মালয়েশিয়ায় চলে যাবা। আমি তো কিছুই জানি না, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। তোমাকে একটু পরই বলবে, দেখবে তুমি। প্লিজ প্লিজ রিজা, তুমি অন্য কাউকে বিয়ে করো না, তাহলে আমি কিন্তু মরে যাব। আসলে আমিও আপনাকে ভালোবাসি, আপনার পাগলামিগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো আমার বাবা মাকে কষ্ট পাবে এমন কাজ করতে পারবো না।
এটা বলে রিজা চলে গেল। যাওয়ার পথে রিজার বান্ধবী রিয়া রিজাকে বলল, একটা কথা বলবো রিজা? বল। আমি কিন্তু তোর চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে গেছি। প্লিজ একটু কথা বলার সুযোগ করে দে প্লিজ। মাত্র দেখলি আর প্রেমে পড়ে গেলি? আমার কি দোষ? এত স্মার্ট ছেলে অমন আর কখনো দেখিনি। শোন, যা বলার বলেছ, দ্বিতীয়বার আর সেটা মুখে আনিস না। কিন্তু কেন? কারণ সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। চাচা তো তোর বিয়ে ঠিক করে রাখছে। আমি বিয়ে করলে তো আব্বুর পছন্দের ছেলেকে। তুই যদি তোর চাচাতো ভাইকে বিয়ে না করিস তাহলে তানহাকে আমি বিয়ে করব। এই আশা তো জীবনেও পূরণ হবে না। এটা বলে রিজা চলে গেল সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। তারপর রিজার আব্বু বলল, তোর চাচার বাড়িও পছন্দ হয়েছে, আর তোর সাথে কেমন আচরণ করেছে? অনেক সুন্দর বাড়ি, আর আমাকে নিজের মেয়ের মতো আদর করেছে। করবেই তো। রানা হওয়ার পর যখন তুই হলি তখন ভাইজান বলছে আর কোনো সন্তান লাগবে না, কারণ তার একজন ছেলে আর একটা মেয়ে আছে। সেটা তো বুঝতেই পারছি আমি দেখে। আচ্ছা শোনো মামনি, আমার শরীরটা বেশি ভালো না। তুমি যাওয়ার পর একদিন স্ট্রোক করেছি। ডাক্তার বলেছে বেশি চিন্তা না করতে, কিংবা কেউ যেন কষ্ট না দেয়। তাই ভাবলাম আমি আর বেশি দিন হয়তো বাঁচব না, আর আমার একমাত্র আশা ভরসা সব কিছুই তুমি। তাই তোমাকে না জানিয়ে আমি তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। আমি জানি আমার কথার উপর তুই কখনো না করবি না, তাই আমি বিয়ের দিন তারিখ সব ঠিক করে রাখছি। এখন তোর বলার কিছু আছে মা? রিজা এমন একটা পরিস্থিতির মুখে পড়লো যে রাজিও হতে পারে না, আবার না হয়েও থাকতে পারে না। এদিকে রানা তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার বাবা অসুস্থ মানুষ। রিজা আর কিছুই বলল না, সেখান থেকে মাথা নিচু করে চলে আসলো। সবাই মনে করেছে রিজা বিয়েতে রাজি। তারপর রিজার আব্বু বাজারে গিয়ে বিয়ের কার্ড নিয়ে আসছে। এইদিকে বাড়িতে ডেকোরেশন চলে গেল, তারা নিজেদের মতো কাজ শুরু করলো। এইদিকে এইসব দেখে রানার মাথা গরম হয়ে গেল। সে এক দৌড়ে রিজার রুমে গেল, গিয়ে দরজা বন্ধ করে রিজার কাছে গেল। কি হচ্ছে এইসব রিজা? রিজা আর কিছু না বলে রানাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রানা কিছু বুঝতে পারেনি হঠাৎ রিজার কান্না দেখে। রিজা কি হলো? কান্না করতেছো কেন? আমাকে বলো। কেউ তোমাকে কিছু বলেছে, নাকি তোমার জোর করে বিয়ে দিচ্ছে? রিজার কান্না বেড়েই চলেছে। এইদিকে রিজার আম্মু জানালা দিয়ে সব দেখতেছে। তারপর অনেকক্ষণ পর রিজা কান্নার আওয়াজ কিছুটা কমিয়ে বলল, আমি কি করব বুঝতে পারছি না রানা। আমি তোমাকেও হারাতে চাই না, বাবাকেও হারাতে চাই না। বাবার নাকি আগে ব্রেন স্ট্রোক হয়েছে। ডক্টর বলেছে বেশি টেনশন না করতে আর কষ্ট না দিতে, তাহলে দ্বিতীয়বার আর বাঁচানো সম্ভব নয়। এখন বাবা সব কিছু ঠিক করে ফেলেছে। আমি নাও বলতে পারি না, কারণ বাবা আমাকে অনেক ভালোবাসে। আমি কখনো বাবার মুখের ওপর না করে দিতে পারিনি। আমি জানি না, বিশ্বাস করো, আমি তোমাকেও হারাতে চাই না। আমি এখন কি করব তুমি আমায় বলো। আমার এই মনে আমি অন্য কাউকে জায়গা দিতে পারবো না। আমাকে বিয়ে করার চেয়ে তোর জন্য কাকাকে চাচা না আগে, তাই তুমি বিয়েটা করে ফেলো। এটা বলে রানা ঘর থেকে বের হয়ে চলে গেল। রিজা আবারও একা একা কান্না করতেছে, কেউ তাকে বুঝলো না। এদিকে কিছুক্ষণ পর রিজার আম্মু ঘরে আসে। রিজা তার আম্মুর আসার আওয়াজ পেয়ে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে যায়। কি রে, তোর কি বিয়েতে ইচ্ছে নেই? কি বলেছি নেই? তোমরা পছন্দ করেছো আর আমি না করতে পারি বলো? দেখ, আমি তোর মা, আমি তখনই বুঝেছি তুই কাউকে পছন্দ করিস, যখন তুই কিছু না বলে সবার সামনে থেকে চলে আসলি। আর এখন তো জানলার আড়ালে দাঁড়িয়ে স্পষ্ট সবটা শুনেছি। আচ্ছা, তুই তোর বাবাকে সবটা তুই সত্যি বলতি? দেখো আম্মু, আমি বলতে চেয়েছি, কিন্তু আব্বু যদি কষ্ট পায় আর তখন উল্টোপাল্টা কিছু একটা হয়ে যায়, তখন তো তোমরা সবাই আমার দোষ দিবা। প্লিজ আম্মু, তুমি যা শুনেছো তা ভুলে যাও। বাবাকে কিছু বলো না প্লিজ। কিন্তু তুই তো সেখানে বিয়ে করলে সুখী হতে পারবি না। আব্বু রাজি খুশি থাকলেই হবে। আচ্ছা, এই নে, আজ রাতে তোর গায়ে হলুদ, তুই শাড়ি পরে নিস, কালকে তোর বিয়ে।
বিয়ে কথা শুনলে রিজা এর বুকটা যেন ছিঁড়ে যায়। এদিকে রানা ছাদে গিয়ে ইচ্ছে মতো কান্না করে একা একা, আর বসে 4-5টা একসাথ করে বিড়ি খাচ্ছে। সে রিজাকে বলতে চায় কিন্তু পারতেছে না। কিছুক্ষণ পর রিজা সারা বাড়ি রানাকে খুঁজতে থাকে কিন্তু পায়নি। অবশেষে ছাদে আসে। হঠাৎ নজর পড়ল ছাদের শেষ মাথায় কে যেন বিড়ি খাচ্ছে, তাও অনেকগুলো একসাথ করে। তারপর রিজা মোবাইলের এক লাইট অন করে আস্তে আস্তে যায় সেখানে। গিয়ে পিছন থেকে বোঝা গেল যে এটা রানা। তারপর পিছনে গিয়ে তাকিয়ে দেখে অনেকগুলো বিড়ির খোসা। রিজা তো বিশ্বাস করতে পারতেছে না, এটা কি সত্যি রানা? হঠাৎ রিজা পেছন থেকে বলল, কি হচ্ছে এইসব? তারপর রানা পিছনের দিকে ঘুরে, এমন অবস্থায় যে তার মুখে 7টা বিড়ি একসাথে। তুমি বিড়ি খাচ্ছ? ছি! কিছুক্ষণ আগে থেকে খাওয়া শুরু করেছি। এখন থেকে এটাই আমার জীবন সঙ্গী। তুমি এমন করো না প্লিজ, তুমি তো এমন করলে মরে যাবে। রিজা, তুমি নিচে যাও, গিয়ে রেডি হও। কিছুক্ষণ পর তোমার গায়ে হলুদ। তুমি বিড়ি খাওয়া বন্ধ করে আমার সাথে আমার রুমে আসো। তুমি যাও, আর শোনো, কাল সকালেই ভোরে আমি চলে যাব। এটা কাউকে বলিও না। কেন যাবা? আমি তোমার বিয়ে খেতে আসিনি, আমি কালকে চলে যাব, মানে কালকেই চলে যাব। প্লিজ তুমি উল্টোপাল্টা কিছু করো না, আর কিছু খেও না প্লিজ। আচ্ছা, এবার তুমি যাও। আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন, তোমার হাতে সারা জীবন শাড়ি পরবো, কিন্তু আমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। প্লিজ এখন তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে প্লিজ। আমি আর কখনো তোমার কাছে কোনো কিছু চাইবো না। আচ্ছা চলো তুমি। তারপর রানা গেল রিজার সাথে রিজার রুমে। তারপর রিজাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল রানা। নিজ চোখ বন্ধ করে শুধু রানার প্রতিটা স্পর্শ অনুভব করতে থাকে। হঠাৎ রানাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় রিজা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ কিছু একটা করো। এখন কিছু করার সুযোগ নেই, এখন কিছু করতে গেলে কাকা বেশি কষ্ট পাবে। রিজা তারপর আলতো করে রানার 2 ঠোঁটে নিজের ঠোঁট দ্রুত ডুবিয়ে দেয়। অন্য সময় রানা কিস করতো, আজকে রিজা নিচ থেকে কিস করতেছে। অন্য সময় কিস করলে চোখে রাগ থাকতো, আজকে চোখে জল। কিছুই করার নেই, পরিস্থিতির শিকার। কিছুক্ষণ পর রানা ছাড়িয়ে চলে গেল নিচ থেকে। তারপর রিজা স্টেজে চলে গেল। তারপর হলুদের অনুষ্ঠান শেষ করে গেল রাতে। পরের দিন সকালে রানার বাবা মা, তারপর রিজা, অন্য সকল আত্মীয় স্বজনরা চলে আসলো। আজ রিজার বিয়ে, সবাই খুশিতে আত্মহারা, শুধু 3 জন লোক ছাড়া, রানা, রিজা ও রিজার আম্মু। কিছুক্ষণ পর রানার আম্মু আব্বু রিজার রুমে যেতেই রিজা জড়িয়ে ধরে কান্না করে দিল। সবাই মনে করেছে রিজা সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কান্না করতেছে, কিন্তু রিজা তো অন্য কারণে কান্না করতেছে। আরে মা, কান্না করিস কেন? তোর জামাই বাড়ি আমি 2 দিন 3 দিন পর আমি যাব। তারপর প্রতি মাসে একবার তোকে দেখতে মালয়েশিয়া যাব। কান্না করিস কেন? এমন সময় রিয়া এসে বলল, আপনারা কি রানা ভাইয়ের বাবা মা? কিন্তু কেন, কি হয়েছে? ওদেরকে নিচে তাড়াতাড়ি যেতে বলেছে। কি হয়েছে? সেটা নিচে গেলেই বুঝতে পারবেন। এটা বলে রিয়া নিচে চলে গেল। রিজা মনে করেছে কিছু একটা হয়েছে। সবাই নিচে গেল, গিয়ে দেখে রানা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই সেখানে ভিড় করে আছে। তখন রিজা, তারপর রানার বাবা মা নিচে গিয়ে দাঁড়াতে রিজার আম্মু বলল, দেখেন না ভাইজান, আজকে আমার একমাত্র মেয়ের বিয়ে, আর ও চলে যাচ্ছে। আব্বু রাতে কল দিয়েছে, স্যার আজকে বিকেলে পরীক্ষা নেবে নাকি, কিন্তু আমি আজকেই চলে যাব, আর 1 মিনিটও এখানে থাকবো না। আচ্ছা, ওর যেহেতু যাওয়ার ইচ্ছে, তাহলে ও চলে যাক। তুমি কি পাগল নাকি? ও আমাদের একমাত্র ছেলে, ও যদি না থাকে তাহলে কে থাকবে? রিজা দাঁড়িয়ে আছে মূর্তির মতো, আর নিজের অজান্তেই চোখের পানি চলে আসে। তারপর রানা জোর করে চলে যায়। রানা বাড়ির বাইরে যায়, আর রিজা উপরে ওঠে, আর সবাই মাঝখানে দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়িটা যেন এখন আর ভালো লাগছে না বিয়ে বাড়ির মতো।
রিজা কি করবে বুঝতে পারতেছে না। রিজা ছাদে চলে গেল রানাকে শেষ দেখার জন্য। রিজা ছাদে গিয়ে দেখে সাগর মির্জা তার লোক সকল নিয়ে রিজার বাড়ির সামনে রানাকে ইচ্ছে মতো মারতেছে, আর রানা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। রিজার এক চিৎকার দিয়ে নিচে চলে আসে। রিজার মুখ থেকে কিছুই বেরোচ্ছে না, শুধু রানাকে মারতেছে। বাড়ি থেকে সবাই বের হয়ে গেল। সবাই গিয়ে সাগর মির্জা আর তার লোকগুলোকে ইচ্ছে মতো মেরে থানায় পাঠিয়ে দিল। আর রিজা গিয়ে রানাকে ধরলো। কান্না করতে করতে শেষ রিজা।